আলোচনা, সমঝোতা, সতর্কতা আর বহিষ্কারের পরও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের বড় একটি অংশ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। দলীয় নির্দেশনা অমান্য করেই ৭৯টি আসনে লড়বেন অন্তত ৯০ জন। ১০ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা ৭টি আসনেও রয়েছে বিদ্রোহী প্রার্থী। এদের ৫ জনই জামায়াতের। বিএনপি বলছে, আলোচনার পরও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত না মানলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ায় ২৯৮ আসনে এখন ভোটের মাঠে রয়েছেন ১,৯৬৭ প্রার্থী। দফায় দফায় আলোচনা, সমঝোতা, নির্বাচনী ঐক্যর জোট গঠনের পরও ১/৪ আসনে রয়ে গেছে বিদ্রোহী প্রার্থী। ১০ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা ৭টি আসনে বিদ্রোহী প্রার্থী ৭ জন। এর মধ্যে এনসিপির সঙ্গে সমঝোতার পরও সিরাজগঞ্জ ৬ আসনে আমার বাংলাদেশ পার্টির প্রার্থী এবং নারায়ণগঞ্জ ৪ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এছাড়া সুনামগঞ্জ ১, ময়মনসিংহ ৬, নরসিংদী ২, ৩ ও চট্টগ্রাম ৮ আসনে জামায়াতের প্রার্থীরা বিদ্রোহী হিসেবে লড়বেন। আমাদের জোটবদ্ধ হওয়া এবং কর্মকৌশল নির্ধারণ করার বিষয়গুলো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখছেন। তো এইখানে আসলে যাকে আমরা খবর পেয়েছি উনি আসলে জনসম্পৃক্ত মানুষ না। শুরুতে দলীয় ও জোট শরিকদের ১১৭ আসনে বিএনপির ১৯০ জনের মতো দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছিলেন। অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে আলোচনা, সমঝোতা, সতর্কতা, বহিষ্কার আর কঠোর বার্তার পরও ৭৯টি আসনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়াইয়ে থাকছেন অন্তত ৯২ জন, যা মোট সংসদীয় আসনের ১/৪। এছাড়া বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকে সমর্থন দেওয়ার পরেও সেখানে বিএনপি প্রার্থী দিয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ার পেছনে নির্বাচনী এলাকার জনগণের সমর্থন ও প্রত্যাশাকে প্রাধান্য দেওয়ার কথা বলছেন প্রার্থীরা। আমি প্রশাসনকে জানিয়েছি, আমি আশা রাখব প্রশাসন নিরপেক্ষ থাকবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলছেন, বিএনপি পরিচয়ে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা করবে শীর্ষ নেতৃত্ব। তারপরও কেউ প্রার্থী থাকলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। এখন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি থেকে ওনাদের সাথে আলাপ আলোচনা করা হবে, বিএনপির শীর্ষ নেতৃত্বকে থেকে আলাপ আলোচনা করা হবে। তারপরে যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, অবশ্যই দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীদের আর নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ নেই। ব্যালটেও তাদের প্রতীক থাকবে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বগুড়া থেকে সহকর্মী মোহন আকন্দ এবং আমার সাথে আরও যুক্ত হচ্ছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন। দুজনকেই স্বাগত। আমি যদি মোহন আকন্দের কাছ থেকে একটু শুনে আসতে চাই, নিভিন আপনার কাছে শুনবো, তার আগে একটু মোহন আকন্দ আপনার কাছে শুনতে চাই। আমরা যেটি জানি যে মাহমুদুর রহমান মান্নাকে ছাড় দিয়েছিল বগুড়া ২ আসনটি, কিন্তু সেখানকার বিএনপির প্রার্থী তিনি মনোনয়ন প্রত্যাহার করেননি। কেন তিনি প্রত্যাহার করেন এবং এটি আসলে এক ধরনের ঐক্যের ভাঙন বা ফাটল যাই বলেন না কেন সেটি ইঙ্গিত করছে কিনা? বগুড়ায় আসলে কি পরিস্থিতি? আপনি যেমনটা বলছিলেন, বিএনপি যখন প্রথম প্রার্থিতা ঘোষণা করে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন কিন্তু বগুড়া ২ আসনে কিন্তু যুগপৎ আন্দোলনের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর মান্নাকেই কিন্তু প্রার্থী ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা পরে দেখলাম যে মনোনয়নপত্র দাখিলের যে শেষ সময় ২৯ ডিসেম্বর, তার আগ মুহূর্তে কিন্তু ওই আসনে দলটির উপজেলা কমিটির সভাপতি মীর শাহ আলমকে তারা মনোনয়ন দিয়েছে এবং উনি মনোনয়নপত্র দাখিল করলেন। তারপর থেকে এই আসনে কিন্তু যে জোটের প্রার্থী থাকবে নাকি বিএনপি প্রার্থী থাকবে, এটা নিয়ে কিন্তু অনেক নাটকীয়তা হয়েছে। তো গতকাল দেখলাম আমরা যে ওই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর মান্না উনিও প্রত্যাহার করেন নাই এবং বিএনপির যিনি মনোনীত প্রার্থী মীর শাহ আলম তিনিও কিন্তু প্রত্যাহার করেন। ফলে দুইজনকেই কিন্তু আজকে প্রতীকবদ্ধ দেওয়া হয়েছে। মাহমুদুর মান্নাকে তার দলীয় প্রতীক কেটলি দেওয়া হয়েছে এবং মীর শাহ আলমকে ধানের শীষ দেওয়া হয়েছে। তো আমরা অফিসিয়ালি কে কিন্তু বলে না বিএনপির যে কেন এরকমটা করা হলো, কিন্তু আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি আসলে এবার যে আরপিও সংশোধন হয়েছে যে জোটে থাকলেও যে দল সেই দলের প্রতীক নিয়ে ভোট করতে, মূলত এই কারণেই ওখানে ধানের শীষ না থাকলে বিএনপির বিজয়ে সমস্যা হইতে পারে, খুব কঠিন হয়ে যেতে পারে। এই কারণে কিন্তু শেষ মুহূর্তে ওখানে ধানের শীষ রাখা হয়েছে, এরকম আমরা জানতে পেরেছি। কেননা আপনার মাধ্যমে জানাতে চাই যে বগুড়া ২ আসনে কিন্তু একবার ১৯৯১ সালে কিন্তু জামাত প্রার্থী বিজয়ী হয়েছিল, যদিও ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত ৪টি নির্বাচনে ৩টি বিএনপি জিতেছিল, কিন্তু
91 সালে কিন্তু জামাত জয়ী হয়েছিল আসন, সেই কারণে কিন্তু বিএনপির একটা আসনটা নিয়ে চিন্তা রয়েছে। তা আমি একটু আগে মীর শাহ আলম, যিনি বিএনপি প্রার্থী, তার সাথে কথা বলেছি, তাকে প্রশ্নটা করেছিলাম যে এটা কেন হলো, একে বিএনপির জন্য ক্ষতি হবে কিনা বা ভোটের বৈতরণী পার হওয়ার কোনো সমস্যা হবে কিনা। তিনি বলেছেন যে এই প্রশ্নের উত্তর তার পক্ষে দেওয়া সম্ভব না, তবে তিনি বলেছেন যে আসলে নাগরিক ঐক্য জোট খুব সম্ভবত বিএনপি জোট থেকে বেরিয়ে গেছেন, সেই কারণেই তাকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি খুব আশাবাদী যে আসলে তিনি অনেক বিপুল ভোটের ব্যবধানে, যেহেতু ধানের শেষ রয়েছে, তারেক রহমান পাশের আসলে একদম পরিষ্কার। মোহন আকন্দ, ধন্যবাদ আপনাকে, শুনলাম আপনার কাছ থেকে। নাদিয়া নিভিন, আপনার কাছে যেতে চাই আমরা। আমি একদম সরাসরি যদি প্রশ্ন করি যে বিএনপির, এবং আমরা আরও কোথাও কোথাও দেখেছি ব্রাহ্মণবাড়িয়ায়, নরসিংদীতে বিএনপির এত বিদ্রোহী প্রার্থী, এটা কি আসলে নেতৃত্বকে আসলে এক ধরনের প্রশ্নবিদ্ধ করে কিনা, বা মানে তৃণমূল কি আসলে কেন্দ্রের প্রতি মানে পুরোপুরি আস্থা রাখতে পারছে না? আসলে কি হচ্ছে, মানে এত বিদ্রোহী প্রার্থীর আধিক্য কেন? কি মনে করেন, কি মন্তব্য করবেন? দেখুন, আমি ব্যাপারটা এভাবে দেখি যে 17 বছর ফ্যাসিবাদী সরকারের আমলে আমাদের দেশে এই বহুদলীয় গণতন্ত্র চর্চা একেবারে স্থগিত ছিল। এ কারণে দলগুলো তেমন একটা বিকাশ হয়নি। তো 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখছি যে দুটা বড় দলের মানে এটাই হচ্ছে গিয়া মানে উঠে এসেছে, এবং নির্বাচনী অঙ্কগুলো যখন কষা হচ্ছে তখন এই দুটো বড় দলকে ঘিরে হচ্ছে, এবং অ্যাজ এ রেজাল্ট বড় বড় দুটো জোট তৈরি হয়েছে। তো এই জোটের সাথে যখন নির্বাচন পূর্ব জোট হয় এবং সেই জোটগুলোতে যখন অনেকগুলো দল থাকে, তখন সেখানে কিছুটা ছাড় দিতেই হয়। এবং যেহেতু 17 বছর পরে আমাদের একটা গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে, অনেকের অনেক রকম প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে, যেগুলো হয়তো বিভিন্ন কারণে এবং স্পেশালি জোট হওয়ার কারণে হয়তো দল থেকে সেগুলোকে মিট করা যাচ্ছে না। আমার মতে এটা খুবই স্বাভাবিক একটা চিত্র। এটা একটা বহুদলীয় গণতন্ত্রে এবং যেখানে জোট হচ্ছে নির্বাচন পূর্ব, সেখানে এরকম অনেক ক্ষেত্রে হয়েই থাকে। সুতরাং এটা কোনো একটা অস্বাভাবিক চিত্র না। এখানে যেটা বিএনপি বলেছে যে তারা বিদ্রোহী প্রার্থীদের সাথে তারা আলোচনা করবেন এবং তা না হলে একদম শেষ পর্যায়ে মানে সাংগঠনিক অ্যাকশন নেবে, তাদের মতে এটা হচ্ছে রাইট পাথ। কিন্তু আবার আপনি যদি মানে স্ট্রিক্টলি যদি আপনি আইনের দিক থেকে দেখেন, এখানে কোনো আইন ভঙ্গ হচ্ছে না, এবং যতক্ষণ না পর্যন্ত কোনো আইন ভঙ্গ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কোনো গণতন্ত্রের নীতি ভঙ্গ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা খুব একটা স্বাভাবিক চিত্র, যেটা অনেক দেশেই অনেক বহুদলীয় গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে দেখা যায়। এটাই একটা খুব স্বাভাবিক চিত্র আমার কাছে মনে হয়। আরেকটু যদি মানে আগের প্রশ্নটার ধারাবাহিকতাই যদি করি, আরেকটু যদি জানতে চাই আপনার কাছে, মনোনয়ন প্রক্রিয়াটা কি আসলে মানে এক ধরনের দুর্বলতা প্রকাশ করছে কিনা, যে মনোনয়ন প্রক্রিয়ায় দুর্বলতা ছিল, এই জন্য আপনি যদিও বললেন যে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কেউই আসলে দাঁড়াতে পারে, কিন্তু বিএনপি কিন্তু বারবারই বলছে যে তারা বহিষ্কার করবে, কঠোর ব্যবস্থা নেবে। কি হচ্ছে আসলে? আমার মনে হয় যে যেটা আমি জিনিসটা বললাম, যে এখানে যেই কারণে আপনার অনেক বছর পরে মানে ইলেকশনটা হচ্ছে, এখানে দুটা কারণ। একটা হচ্ছে যে অনেকের অনেক প্রত্যাশা আছে, এই প্রত্যাশা জায়গাটা, এবং যেহেতু অনেক বছর এই গণতন্ত্র চর্চা হয়নি, সুতরাং এই প্রত্যাশার জায়গাটা থেকে এক্সপেকটেশনটা অনেক হাই, যেটা মিট করা সম্ভব না। আসন তো 300টা, এই 300টা আসনের মধ্যে সবার প্রত্যাশা মিট করা সম্ভব না, এটা একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি, যখন জোট হয়ে যায়, এবং আমরা দেখছি যে শুধু জোট না, বড় বড় দুটা বড় বড় জোট হয়েছে, সুতরাং জোটের যে সমস্ত পার্টনার দলগুলো আছে সেগুলোকে তো স্পেস দিতে হবে। কিন্তু দলীয় শৃঙ্খলার প্রশ্নে কি আসলে এই মানে দলীয় শৃঙ্খলার প্রশ্নে কি আসলে এটি যৌক্তিক কিনা, বা কি বলবেন? আমার কিন্তু দেখুন, আমার এক্সপিরিয়েন্স মতে এটা কিন্তু দলীয় শৃঙ্খলার ব্যাপার না। এটা আমার যতদূর মনে হয় যে এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে যে মানে একটা এক্সপেকটেশন অ্যান্ড ডিমান্ড মিটের ব্যাপারে। এখন এখানে যেটা হয়েছে যে মানে যাদের এক্সপেকটেশন হয়নি তারা স্বতন্ত্র হিসাবে দাঁড়াবে, এবং পার্টিরা এবং দলগুলো যেটা তাদের দিক থেকে যেটা দরকার তারা সেটা করবেন, এবং তারপরেও যদি না হয় তারা সেটা করবেন। এবং ভোটারদের পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, আমরা যদি ভোটারদের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে তো ভোটাররা তখন তাদের জন্য আরও চয়েস বেশি থাকে,
তখন একদম প্রার্থীরা দেখবে যে একদম পরিষ্কার, সবার একদম ইশতেহার দেখে। একদম পরিষ্কার। শেষ প্রশ্ন আপনার কাছে সংক্ষেপে শুনবো, নির্বাচনী ফলাফলে এই ধরনের প্রার্থীর ছড়াছড়ি আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে? আমার মনে হয় যে এই নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে আমার মনে হয় যে এইটা খুব একটা মানে এফেক্ট করবে না। তার কারণ হচ্ছে যে যেই মানে এটা ভোটারদের এখন ইভেন্চুয়ালি ভোটাররা যাদেরকে ইশতেহার দেখে ভোট দিবেন এবং যেভাবে যে এরিয়াতে ভোটারদের প্রেফারেন্স আছে সেভাবে আসবে। আমার মনে হয় না এটা খুব একটা মানে মেজর ইম্প্যাক্ট করবে। মীর নাদিয়া নিভিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এই আয়োজনে সময় দেওয়ার জন্য।